কিন্তু রুমের কোথাও সানিমকে দেখতে পেল না। লাইলা ছাদেও পেল না। হাজাল ছাদের দিকে ছুটল, কিন্তু কোনো লাভ হলো না। বারবার পাসওয়ার্ড দিয়েও লাভ হচ্ছে না, কারণ সানিম তার ফোন থেকে আনলক না করলে কেউ খুলতে পারবে না। হাজাল রেগে দেওয়ালে ঘুষি মারে। সবাই ছুটে এসেছে, কিন্তু কোনো কাজই হয়নি। সবার মুখে চিন্তার ছাপ। লাইলা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে উঠল, আগেই বলছিলাম সানিমের চুপ থাকাটা বড় কোনো ঝড় বয়ে আনবে। ঠিক সেটাই হলো। জানি না ওর কি অবস্থা। দুপুরে খায়নি, হাজার বলেও খাওয়াতে পারিনি। এত টেনশন, আর ভালো লাগছে না। লাইলার পাশে দাঁড়ানো হাজাল ঠিকই শুনতে পেল কথাগুলো, বাট কিছু বুঝল না। সবার মুখে হতাশার ছাপ। আয়ুব খান মলিন মুখে বলল, আমি এখন কি করব, কি অবস্থায় আছে কে জানে, আমার খুব ভয় হচ্ছে। ইয়াহিয়া তার ভাইকে ধরে বলল, শান্ত হও ভাইজান, সানিমের কিছু হবে না। তুমি আমার সাথে চলো, সব ঠিক হয়ে যাবে। ইয়াহিয়ার কথায় সায় দিয়ে হাজাল বলল, আঙ্কেল, আপনি রুমে গিয়ে রেস্ট নিন, আমরা আছি তো। আমাদের উপর ভরসা করতে পারেন, সানিমের কিছু হবে না। তরুণা বেগম লায়লা আর হাজালের উদ্দেশ্যে বলে উঠল, আমি জানি মামনি, তোমরা দুজন থাকতে সানিমের কিছু হবে না। তোমরাই তো ওকে সামলে এসেছো, তবুও চিন্তা হয়। বাবা মা তো। লায়লা মুচকি হেসে বলল, চিন্তা করবেন না, রাগ ঠান্ডা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় ওকে একটু একা থাকতে দেওয়া উচিত। লায়লা হাজালের চিন্তা হলেও বাকিদের বুঝতে দিল না। সবার সামনে নিজেদের স্বাভাবিক রাখলো। একে একে সবাই যার যার রুমে চলে গেল, কিন্তু ছোটরা সবাই দাঁড়িয়ে আছে। হাজাল দীর্ঘশ্বাস ছাড়ল, কারণ এরা সানিমকে খুব ভালোবাসে। বোনেদের এত মিল সত্যি এসব এখন দেখা যায় না। লায়লা আসিয়াকে ধমক দিয়ে বলে ওঠে, কিরে, তুই তখন থেকে নাক টানছিস কেন? জ্যান্ত নির্দেশ প্রমাণ হয়েছে, তাহলে কান্না করছিস কেন? আসিয়া ফুপাতে ফুপাতে বলে উঠল, আহ আহ আপুর জন্য। আপু কি বেশি ব্যথা পেয়েছে? দরজা খুলছে না কেন? হাজাল এগিয়ে এসে আসিয়াকে বুকে টেনে নিল। তারপর মাথায় হাত বুলিয়ে বলল, কিছু হবে না সানিমের, আমরা আছি না, এবার শান্ত হও। আসিয়া হাজালের বুকের সাথে লেপ্টে আছে। কান্নার শব্দ আসছে না, কিন্তু শরীর মৃদু কাঁপছে। হাজাল জানের দিকে তাকিয়ে বলল, যান রুমে যাও, অনেক ধকল গেছি তোমার উপর দিয়ে, গিয়ে রেস্ট নাও। কোনো কিন্তু না, সানিম এমনিতে রেগে আছে, তাকে আর না রাগানোই ভালো। তাই যা বলছি তাই কর। জান না চাইতেও চলে গেল। আসিয়াকে দিশার হাতে দিয়ে বলল, ওকে নিয়ে যা, আর যে যার রুমে গিয়ে ঘুমা, অনেক রাত হলো। আসলে কিছু বলতে যাবে, হাজাল রাগী চোখে তাকাল। তাই আর কেউ কিছু বলার সাহস পেল না। যে যার রুমে চলে গেল। হাজাল সিঁড়িতে বসে পড়ল। মাথাটা খুব ব্যথা করছে। লায়লা হাজালের পাশে বসতে বসতে বলল, খুব টেনশন হচ্ছে। সবাইকে না হয় কোনো রকম বুঝ দিয়ে পাঠিয়ে দিলাম, কিন্তু এখন কি করব? সানিম এমনিতেই রেগেছিল মিনার উপর, আজ তো লিমিট ক্রস করে ফেলেছে। হাজাল হতাশা শ্বাস ফেলে বলল, কিন্তু একটা কাজ করতে তো ভুলে গেছি। তুই বলার আগেই আমি সেটা করে ফেলেছি, তাই চিন্তা নেই। হাজাল হাসল, বাট কিছু বলল না। সানিমের মাথা যেমন বুলেটের গতিতে চলে, তার সাথে থেকে এই দুইজনের একই অবস্থা হয়েছে। চলেন সানিম সাইকোটা কি করছে দেখে আসি। সানিম ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে। পুরো রুমের কিছুই আস্ত নেই। ফুলদানি থেকে শুরু করে সব কিছুই টুকরো টুকরো হয়ে পড়ে আছে। সানিমের হাতে পায়ে জায়গায় জায়গায় কেটে রক্ত পড়ছে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। মাথার চুলগুলো এলোমেলো। সানিমকে বিধ্বস্ত লাগছে। পুরো কাহিনী বলি। সানিম নিচে থেকে ওপরে নিজের রুমে আসে। জানের রুমে আগে থেকেই হিডেন ক্যামেরা লাগানো ছিল। সানিম লাগিয়েছিল জানের উপর নজর রাখার জন্য। সানিম ল্যাপটপ থেকে জানের রুমের ভিডিও ফুটেজ দেখে। তাতে সানিমের মাথায় রক্ত উঠে যায়। হাজালকে ভিডিওটা সেন্ড করেন।
ল্যাপটপটা ছুঁড়ে মারে রাগের বশে, সব কিছু ভেঙে ফেলে আর বিড়বিড় করে বলতে থাকে। তুই শুধুই আমার, তোর উপর আমি কারোর নজরই সহ্য করব না, 0%ও না। কথাটা বলেই ড্রেসিং টেবিলের আয়নায় ঘুষি মারে। হাতের ভিতরে কাজ ঢুকে যায়। সেদিকে তোয়াক্কা না করে সোফা উল্টিয়ে ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। ছাদের রুমে গিয়ে সব কিছু ভাঙতে শুরু করে আর চিল্লাতে থাকে। আমি তোর ভাগ কাউকেই দেব না, কাউকে না। তুই আমার মনে একান্তই আমার, তার থেকে 0.0%ও আমি কাউকে দেব না। ওর এত বড় সাহস তোর বদনাম করতে চায়। ও হয়তো জানে না ও কার কলিজায় হাত দিয়েছে। আমি যদি ওকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে না মারি তাহলে আমার নামও সানিম না। চিৎকার করছে আর সব কিছুই ভাঙছে। একটা সময় সানিম চুপ হয়ে যায়, দেওয়াল ঘেঁষে বসে পড়ে, হাঁটুতে মুখ গুজে বিড়বিড় করতে থাকে। আমার মায়াবী পুরুষ তুমি, শুধু আমার সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে নাও। রক্তের সাথে মিশে আছো তুমি, আমার মহারাজা তুমি। যদি জানতে আমি তোমায় কতটা ভালোবাসি তাহলে তুমি নিজেই বলতে তুমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। একটা সময় সানিম সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যায়। লাইলা হাসাল নিজেদের কিছুতেই ঠিক রাখতে পারছে না। হঠাৎ হাসাল বলে, এখানে বসে থেকে কোনো লাভ নেই, যে করেই হোক ছাদে যেতে হবে। লাইলা চিন্তিত হয়ে বলে, কি করবি এখন? পাইপ বেয়ে ছাদে উঠবো, আর সানিমের মিনি ছাদ থেকে সহজ হবে, চল দেখি। দুজনে 2 তলা। সানিমের রুমে আসে। জানকে দেখে অবাক হয়ে যায়। লাইলা বলে, জান তুমি মই দিয়ে কি করছো? জান প্রথমে ঘাবড়ে গেলেও নিজেকে স্বাভাবিক করে বলল, আমার কিছু ভালো লাগছে না আপু। সানশাইনকে নিজে চোখে না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছি না। লাইলা রেগে বলল, যখন মিনার সাথে কথা বলছো তখন মনে ছিল না? হাজাল ধমক দিয়ে বলে, চুপ করবি তুই, এখন এসব কথা বলার সময় না। লাইলা আর কিছুই বলল না। জান মাথা নিচু করে নিল। হাজাল বলল, ঘুমাও গিয়ে, সকালে দেখা করো, তোমাকে দেখে হয়তো বেশি রিয়্যাক্ট করবে। জান আর কিছুই বলল না, চলে গেল। লাইলা হাজাল মই দিয়ে ছাদে উঠে গেল। রুমের ভেতরে গিয়ে দেখে সানিম ফ্লোরে পড়ে আছে। হাসাল ভয় পেয়ে চিৎকার করে উঠল। সানিম! দুজনে গিয়ে সানিমকে ধরল। হাজাল সানিমের মাথাটা কোলে তুলে নিল। কপালের এক সাইডে কেটে রক্ত পড়ছে। হাজাল অস্থির হয়ে বলল, লাইলা, তাড়াতাড়ি বেড ঠিক করে ওকে শুইয়ে দিতে হবে। লাইলা কাজে লেগে পড়ল। বালিশ এক একটা এক এক জায়গায় পড়ে আছে। চাদরটা ফ্লোরে পড়ে আছে। লাইলা বেডে নতুন চাদর বিছালো। তারপর দুজনে ধরে সানিমকে বেডে শুইয়ে দিল। হাজাল বলল, ফার্স্ট এড বক্স নিয়ে আয়, আর দ্রুত রুমটা পরিষ্কার কর। আর শোন, এই রুমের ওয়ার্ড্রপ এখনো আস্ত আছে, ওর কাপড় বের করে দে। এনে ফার্স্ট এড বক্স, আমি কাপড় বের করে দিচ্ছি। হাজাল সানিমের হাত থেকে কাচের টুকরো বের করে স্যাভলাম দিয়ে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। একে একে শরীরের প্রতিটা ক্ষত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। কাপড়টাও চেঞ্জ করে দিল। ততক্ষণে লাইলা রুমটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছে। ভাঙা জিনিস ও কাচের টুকরোগুলো এক পাশে জড়ো করে রেখে দিয়েছে। এখনকার মতো চলে, কাল সব নতুন আনতে হবে। হাজাল দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো আর বলল, লাইলা, এক গ্লাস পানি খাওয়া তো। লাইলা পানি এনে দিল আর নিজেও খেলো। হঠাৎ লাইলার চোখ যায় দরজার কাছে জান দাঁড়িয়ে আছে। জানকে ইশারা করলো। হাজাল এগিয়ে গিয়ে বলল, যাও দেখে এসো। কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল লাইলাকে নিয়ে। জান রুমে ঢুকলো। সানিমের পাশে গিয়ে বসে সানিমের হাত ধরে চোখের পানি ফেলতে লাগলো। আই এম রিয়েলি সরি বউ। আমি আর কখনো তোমার কথার বাইরে যাব না, কারোর সাথে কথাও বলবো না তুমি ছাড়া। তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব। খুব ভালোবাসি, যে খুব ভালোবাসি। কথা দিচ্ছি, আমি আমার বউ ছাড়া কারোর সাথে কথা তো দূর, চোখ তুলেও তাকাবো না। এবারের মতো মাফ করে দাও। আমি জানি আমি তোমার কাছে কতটা স্পেশাল, কতটা ভালোবাসো আমাকে। তোমাকে এভাবে দেখে আমার কতটা কষ্ট হচ্ছে, কি করে বোঝাবো তোমাকে। তোমার মুখে ভালোবাসি কথাটা আর শুনতে চাই না। যখন তোমার মন চাইবে বলো, কিন্তু নিজেকে আমার জন্য কষ্ট দিও না।
তুমি যা বলবে আমি তাই শুনবো, তবুও বিন্দু পরিমাণ কষ্ট তোমাকে পেতে দিব না। জান কথাগুলো বলছে আর নিঃশব্দে কান্না করছে। জান সানিমের সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিল আর বিড়বিড় করে কিছু বলতে লাগলো। ক্লান্ত থাকায় একটা সময় সানিমের হাতের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেল। লায়লা হাজাল দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মুচকি হাসল। লায়লা নিঃশব্দে সানিমের রুমে এসে ওয়ার্ড্রপ থেকে কাপড় নিয়ে রুম থেকে বের হয়ে গেল। দুজনে সুইমিং পুলে গোসল করে বাইরে সোফায় শুয়ে পড়ল। বড্ড ক্লান্ত লাগছে। একটা সময় তারাও ঘুমের দেশে পাড়ি দিল। চারিদিক থেকে ফজরের আজান ভেসে আসছে। সানিম পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথাটা কেমন ব্যথা করছে, শরীরটাও ব্যথা করছে। সানিম কিছু মনে করতে পারল না। হঠাৎ অনুভব করলো তার বুকটা কেমন ভারী লাগছে। সামনে তাকিয়ে দেখে জান তার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। সানিম কিছুটা চমকে গেল। ওই এখানে কেন? আর কি হয়েছিল কাল? সানিম চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। তারপর মাথায় একটু চাপ দিতেই সব কিছুই মনে পড়ে গেল। সব কিছু মনে পড়তেই সানিমের চোখ মুখ কঠিন হয়ে গেল। জানকে নিজের বুকের উপর থেকে সরাতে গিয়েও সরালো না। জানের মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল। সানিমের ব্যান্ডেজ করা হাতটা জানের মাথায় রাখল। তারপর বিড়বিড় করে বলতে লাগলো, তোমার ওই মায়াবী চেহারার পেছনে গভীরতা হারিয়ে যায় বারংবার। তোমার হাসিতেই আমার পুরো পৃথিবীটা যেন আলোকিত। তোমার চোখে যখন তাকাই তখন নিজেকে হারিয়ে ফেলি, কারণ সেখানে একটা সম্পূর্ণ বিশ্ব আছে যেখানে আমি শুধু বাস করতে চাই। তোমার মায়াবী হাসি মন ভালো করে দেয়া এক অনুভূতি। চেহারা থেকেও বেশি সুন্দর তোমার হৃদয়। রূপকথার রাজপুত্র যেন, যার হাসিতে জাদু আছে। তোমার দিকে তাকালে সময় যেন থমকে যায়। তোমার মায়াবী হাসি যা মুহূর্তেই মনের সব ক্লান্তি দূর করে দেয়। তোমার হাসিতেই লুকিয়ে আছে আমার ভালো থাকার ঠিকানা। তোমার চোখের দিকে তাকালে অন্য জগৎ দেখা যায়। তোমার মায়াবী হাসি যা মনকে শান্তি এনে দেয়। ভালোবাসি পিচি, খুব ভালোবাসি। কথাগুলো বলে হাসলো সানিম। সকালটা এত সুন্দর হবে ভাবেনি। সানিম জানের মাথাটা বালিশে রাখলো খুব সাবধানে, যাতে জানের ঘুম ভাঙে না যায়। সানিম হাত দিয়ে জানের গালে স্লাইড করছে। সানিম ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। সানিমের চোখ দুটো জানের পুরো মুখে বিচরণ করছে। সানিম জানের কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। জানের ঠোঁটের দিকে চোখ পড়তেই জানের ঠোঁটে ঠোঁট রাখার লোভটা সামলাতে পারল না। নিজের ঠোঁট দুটো জানের ঠোঁটের উপর রাখলো শুধু। কতক্ষণ এইভাবে ছিল জানে না। একটা সময় জানের ঠোঁটে ছোট্ট করে চুমু এঁকে দিল। তারপর জানের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, মিনার সাথে কথা বলার শাস্তি তো তোকে পেতেই হবে। আজ থেকে অন্য সানিমকে দেখবি। রেডি থেকো মাই লাভ, শাস্তির জন্য। কথাটা বলে সানিম বেড থেকে নেমে গেল। পুরো রুমে চোখ বুলালো, কোনো কিছুই আস্ত নেই। সানিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, রাগ উঠলে কেন যে নিজেকে কন্ট্রোল করতে পারি না। সানিম রুম থেকে বের হয়ে অবাক হলো, কারণ সোফায় লায়লা আর হাজাল ঘুমিয়ে আছে, তাও নাইট ড্রেস পরে। সানিম দুজনকে ডাক দিল। লায়লা, হাজাল, উঠ। কিভাবে শুয়ে আছিস? উঠ। সানিমের ডাকে হাজাল চোখ মেলে তাকালো। সানিমকে দেখে তাড়াতাড়ি উঠে বসে পড়ল। ঠিক আছিস তুই? সানিম মুচকি এসে বলল, তোরা থাকতে কি হবে আমার? সরসালি কি ভয়টাই না পাইয়েছিলি। তোরে নিয়ে আতঙ্কে থাকতে হয়, কখন কি যে করিস আল্লাহ জানে। সানিম হাজালের মাথায় চাটি মেরে বলল, বেশি কথা না বলে এই গাধাটাকে ঘুম থেকে উঠা। জান, উঠে তোদের এই অবস্থা দেখে ফেললে বিষয়টা বাজে লাগবে না? হাজাল নিজের দিকে একবার তাকিয়ে বলল, আর বলিস না, এত ক্লান্ত লাগছিল যে পেয়েছি এই রুমে, তাই গোসল করে পারেছি। বুঝেছি। ওকে ওঠা, আমি গোসল করবো। ভালো লাগছে না, মাথাটা ব্যথা করছে আমার। যা তুই। সানিম সুইমিং পুলে নেমে পড়ল। হাজাল লায়লাকে ধাক্কিয়ে উঠালো। লায়লা চোখ ডলতে ডলতে উঠল। হাজাল তাড়া দিয়ে বলল, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ কর, যা।
লায়লা ঘুম ঘুম কণ্ঠে বলল। আর একটু ঘুমাই প্লিজ। হাজাল রাগী কণ্ঠে বলল। বেশি কথা না বলে যা বলছি তাই কর। বান্ধবীর জামাইয়ের সামনে এই ড্রেসে যেতে অবশ্যই ভালো লাগবে না। লায়লা লাফ দিয়ে উঠে দাঁড়ালো। বোকা হেসে ওয়াশরুমে চলে গেল। লায়লা ফ্রেশ হয়ে আসতেই হাজাল গেল। সানিমও বেশি সময় থাকেনি। পানিতে উঠে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। জান এখনও ঘুমিয়ে আছে। সানিম নিজের ফোন খুঁজলো, পেল না। হঠাৎ চোখ পড়ল রুমের এক কর্নারে। ফোনটা ওইখানেই পড়ে আছে। সানিম গিয়ে ফোনটা উঠালো। ফোনের গ্লাস ভেঙে গেছে, বাট ফোনটা এখনও জীবিত আছে। টাইম দেখলো সকাল 7টা বাজে। সানিম ফোন নিয়ে রুমের বাইরে চলে গেল। কথা বলার কারণে জানের ঘুম ভাঙতে পারে, সেই কারণে। ছাদের একপাশে দাঁড়িয়ে সানিম তার ম্যানেজারকে ফোন দিল। সানিম কিছু বলার আগেই ওপাশ থেকে বলল, কোন শালারে সকাল সকাল আমার এত স্বাদের ঘুমটা দিলি তো নষ্ট করে। সামনে পাইলে কানের নিচে দিতাম। ফোন রাখ সারা হারামি। সানিম রেগে জোরেই বলে উঠল, হোয়াট রাবিশ! এই কে রে তুই? আমার ম্যামের মতো কথা বলছিস? সানিম আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারল না। চিৎকার করে বলে উঠল, সাগর! সানিমের চিৎকার শুনে সাগর শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসল। ফোনটা সামনে এনে দেখে রাগী ম্যাম দিয়ে নাম্বার সেভ করা। সাগর ভয়ে শুকনো ঢোক গেলে বিড়বিড় করে বলল, সাগর, আজ খবর আছে তোর। তুই আর মানুষ হলি না। সাগর ভয়ে ভয়ে কানের কাছে ফোন নিয়ে বেক্কেল মার্কা হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? সানিম গম্ভীর মুখে বলল, ওয়ালাইকুম আসসালাম। 5 মিনিটের মধ্যে তোমাকে আমি আমার বাসায় দেখতে চাই। কথাটা বলে সানিম ফোন কেটে দিল। তুই তুকারিটা সানিমের পছন্দ না। সাগর সানিমের ম্যানেজার। ছেলেটা সব দিক দিয়েই ভালো, বাট একটু ফাজিল। এতদিন দেশের বাইরে ছিল কাজে। রাত 10টার দিকে বাসে এসেছে। সাগর ফোনটা হাতে নিয়ে দেখল 1 মিনিট পার হয়ে গেছে। কোনো কিছু না ভেবেই ছুটল সানিমের বাড়ির দিকে। গাড়িতে ওঠার কথাও ভুলে গেছে ভয়ে। সাগর কুত্তার মতো দৌড়াচ্ছে। সকাল হওয়ার কারণে মানুষ খুব কম। লাইলা 1 কাপ কফি এগিয়ে দিল সানিমের দিকে। সানিম সেটা হাতে নিয়ে বলল, কাল উপরে এলি কি করে? লাইলা একে একে সব বলল। সানিম কিছু বলল না, চুপ করে রইল। একটু পর হাজালও আসলো। সানিমকে উদ্দেশ্য করে বলল, কি রে, কি হয়েছে? মুড অফ কেন? সানিম কফিতে চুমুক দিতে দিতে বলল, সকাল সকাল মুডকে খারাপ করতে পারে। লাইলা হেসে বলল। সাগর, সানিম মাথা নাড়ালো। হাজাল হেসে বলল, বেচারা এমনিতেও তোকে ভয় পায়, আবার কি করলো? সানিম সব বলল। লাইলা হাজাল ফিক করে হেসে উঠল। সানিমও হাসলো, তারপর বলল, চল নিচে যাই, দেখি কত দূর আসলো বলদটা। লাইলা কফির মগ পরিষ্কার করে রেখে সানিমের পিছনে হাঁটা ধরল। সানিম তাদের দরজা খুলেই নিচে নেমে দেখল হঠাৎ কলিং বেল বেজে উঠল। তরুণা বেগম রান্নাঘর থেকে মুক্তা বেগমকে বলল, দেখ তো ছোট কে এলো। যাচ্ছি বড় আপা। মুক্তা বেগম দরজা খুলে দেখল একটা ছেলে কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে। বয়স জানের থেকে 2-1 বছরের বড় হবে। মুক্তা বেগম বলল, কে তুমি বাবা, আর এত হাঁপাচ্ছ কেন? সাগর হাঁপাতে হাঁপাতে বলল, আমি সানি, ম্যামের ম্যানেজার। ম্যাম আমাকে আসতে বলেছে। ও আচ্ছা, ভেতরে আসো। সাগর ভিতরে আসে। মুক্তা বেগম সাগরকে বসতে দিয়ে বলে, তুমি একটু বসো, আমি আসছি। সাগর মাথা নাড়ালো। মুক্তা বেগম 1 গ্লাস পানি এনে দিয়ে বলল, আগে পানিটা খাও। সাগর পানির গ্লাস হাতে নিয়ে 1 গাল হেসে বলল, ধন্যবাদ আন্টি, এটার খুব প্রয়োজন ছিল। মুক্তা বেগম হাসল। সাগর পানি খেয়ে যেই না মুক্তা বেগমের হাতে গ্লাসটা দিতে যাবে, তখনই পেছন থেকে কেউ বলে উঠল, 5 মিনিট লেট। সাগর চমকে পিছনে তাকালো। সাগরকে দেখে লাইলা ফিক করে হেসে দিল।
তাড়াহুড়োর কারণে সাগর রাতে যে লুঙ্গি আর স্যান্ডোগঞ্জি পইরা ঘুমিয়েছিল এইটা পরেই চলে এসেছে। হাজাল নিজের হাসি কন্ট্রোল করে বলল, কি ব্যাপার সাগর, তোমার একই অবস্থা, এসব কি পরে এসেছো? হাজালের কথায় সাগর নিজের দিকে তাকিয়ে চমকে গেল। লজ্জায় মাথা নিচু করে নিল। আমতা আমতা করে বলল, আসলে ম্যাম, কাল আসছি রাত 11টার দিকে। বাসে এসে ঘুমাতে ঘুমাতে 1টা বেজে যায়। সকালে ম্যাম ফোন করে 5 মিনিটের মধ্যে আসতে বলে, তাই কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি চলে এসেছি। লায়লা হাসি থামিয়ে সাগরকে প্রশ্ন করল। তুমি কি হেঁটে এসেছো? সাগর কিছু বলার আগেই মুক্তা বেগম বলল, মনে হয় দৌড়ে এসেছে। আমি যখন দরজা খুলি তখন ছেলেটা হাঁপাচ্ছিল, কথাই বলতে পারছিল না। মুক্তা বেগমের কথায় হাজাল লায়লা শব্দ করে হেসে দিল। সানিম মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসছে। হাসির শব্দ শুনে তরুণা বেগম রান্নাঘর থেকে বলল, কি হয়েছে আর কে এসেছে? মুক্তা বেগম রান্নাঘরের দিকে চলে গেল। মুক্তা বেগম সব কিছু বলতেই জান্নাত বেগম আর তরুণা বেগম মুচকি হাসল। সানিম সাগরের উদ্দেশ্যে বলল, আসো আমার সাথে। সানিমের পিছনে পিছনে সাগর উপরে যেতে লাগলো। নিজের রুমের ভেতরে গিয়ে বলল, 2 ঘন্টার মধ্যে সবকিছু পরিষ্কার আর নতুন চাই। আজ থেকে বাসায় মেহমান আসবে, তাই আমার হাতে সময় নেই। জাস্ট 2 ঘন্টা টাইম দিলাম তোমায়। ওকে ম্যাম, হয়ে যাবে। তাহলে এখন আমি আসি। সানিম হাজালের দিকে তাকিয়ে বলল, সাগরকে উপরে নিয়ে যা আর সব বুঝিয়ে দে। ওকে, এসো আমার সাথে। হাজাল সাগরকে নিয়ে বের হতে যাবে তখন সানিম পিছন থেকে ডেকে বলে, 1 মিনিট ওয়েট। এই কথা বলে সানিম রুমে যায়। ওয়ার্ড্রপ থেকে নতুন 2টা শার্ট, একটা টি শার্ট বের করে এনে সাগরকে দেয়। এটা মূলত সানিম সাগরের জন্য এনে রেখেছিল। সাগরের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, এগুলো তোমার থেকে একটা, এখন পরে নাও। সাগর প্যাকেটটা হাতে নিল। তারপর টি শার্ট বের করে পরে হাজালের সাথে উপরে চলে গেল। সানিম আর লায়লা নিচে এলো। সানিম নিচে এসে চেয়ারে বসলো। লায়লা তরুণা বেগমকে বলল, আন্টি খেতে দাও, কাল থেকে কিছু খাইনি, পেটে ইঁদুর দৌড়চ্ছে। তরুণা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, ইস, আগে বলবে তো। একটু বসো, আমি খাবার দিচ্ছি। জান্নাত, বাকি রান্নাটা শেষ কর, আমি ওদের খাবার দিচ্ছি। জান্নাত বেগম রান্নাঘর থেকে বলে উঠল। একটু পর বড়রা সবাই এসে টেবিলে বসলো। ওয়াজেদ খান, সেফা বেগম এসে বসেছে। মুখটা কেমন গোমরা হয়ে আছে। তরুণা বেগম খাবার দিলেন সবাইকে। চেয়ারে বসতে বসতে আয়ুব তার মেয়ের দিকে তাকিয়ে বলল, রাগটাকে কন্ট্রোল করতে শিখো, তোমার এই রাগের চক্করে কবে জানি হার্ট অ্যাটাক করে বসি। সানিম বাবার দিকে তাকালো। সেও তার মেয়ের দিকে তাকিয়েছিল। সানিমের ডান হাতে ব্যান্ডেজ, কপালে কাটা দাগ। সানিমের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। মেয়ের এমন অবস্থা থেকে অস্থির হয়ে বলল, আর কোথায় কেটেছে? সানিম কিছু বলার আগেই লায়লা বলে উঠল, আঙ্কেল আর বলবেন না, কাল তো ভয় পেয়ে গেছিলাম, পুরো শরীর জায়গায় জায়গায় কেটে গেছে। সানিম ধমক দিয়ে বলল, তুই চুপ করবি? আইয়ুব খান মেয়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ওকে চুপ করিয়ে কি হবে? সত্যিটা মিথ্যা হয়ে যাবে কি? তুমি দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছ। কত টাকার জিনিস নষ্ট করেছো তুমি কাল। তার থেকে বড় কথা, সবাইকে যে কতটা টেনশনে রেখেছিলে তোমার কোনো ধারণা আছে? সানিম চুপ করে গেল। লায়লা বুঝলো এসব বলাটা ঠিক হয়নি। ইয়াহিয়া বড় ভাইকে শান্ত করে বলল, আচ্ছা ভাইয়া, বাদ দাও না, মেয়েটাকে খেতে দেবে তো। সানিম কিছু না বলে উঠে চলে গেল। তরুণা বেগম বললেন, কোথায় যাস? খেয়ে তো যা। সানিম চলে গেল দেখে লায়লার আর খেতে ইচ্ছে করলো না। সেও উঠে পড়ল। তরুণা বেগম বলল, তুই উঠছিস কেন? তোর না খিদে পেয়েছে? লায়লা মাথা নিচু করে বলল। খেতে ইচ্ছে করছে না আন্টি। আইয়ুব খান আবার বলল, খেতে ইচ্ছে করছে না মানে? কিছু না আঙ্কেল, আসছি, আপনারা খান। লায়লা চলে যেতে নিলেই
আয়ুব খান আবারও বলল। শানিম না খেয়ে চলে গেল দেখে তুমি চলে যাচ্ছ। লাইলা মলিন গলায় বলল। আঙ্কেল, ওকে রেখে আমরা কখনো কিছু খাইনি। আর ও তো কাল থেকে না খাওয়া, তার উপর এত কিছু হয়ে গেল। আর আমি বুঝতে পারিনি আমার কথা শুনে এতটা রিয়াক্ট করবেন। কথাটা বলে লায়লা বাড়ি থেকে বের হয়ে গেল। তরুণা বেগম রেগে বলল। হয়েছে, তোমার শান্তি এখন শান্তিতে খাও। তরুণা বেগমও চলে গেল রান্নাঘরে। আয়ুব খানের ভিতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েটা কাল থেকে খায়নি, আর খেতে বসে কথা শুনল। তারও গলা দিয়ে খাবার নামল না, না খেয়ে অফিসে চলে গেল। ইয়াহিয়া খানের খাবার ইচ্ছেটায় চলে গেল, সেও অফিসে চলে গেল। চেয়ারে বসে থাকা ওয়াজেদ খান আর শেফা বেগম চুপচাপ খেয়ে উঠে গেল। হাজাল সব কিছু সাগরকে বুঝিয়ে দিয়ে নিচে আসে, এসে দেখে কেউ নেই। তরুণা বেগমকে জিজ্ঞাসা করলে সে সব বলে। হাজালে লায়লার উপর রাগ হচ্ছে। সানিমকে খুঁজতে খুঁজতে করিডোরের শেষের রুমে খুঁজে পায়। সানিম চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। দ্বিতীয় তলায় 7টা রুম, 4টে সানিম, তার 2 বোন আর মা বাবা থাকে। জান এক রুমে আর তার বাবা মা এক রুমে। একটা রুম ফাঁকা থাকে, সানিম সেই রুমে শুয়ে আছে। হাজাল তার পাশে বসে বলল। কি রে, মন খারাপ? সানিম চোখ বন্ধ করেই বলল। না, এমনি ভালো লাগছে না। থাক, আর লুকাতে হবে না। লাইলাকে পেলে কানের নিচে দিতাম। ওকে এইসব কে বলতে বলেছে? সানিম চোখ মেলে তাকালো, তারপর বলল। ওকে বলেছিস কেন? ওর কি দোষ? তোর কি মনে হয় ও ওইসব বলেছে তাই বলে আব্বু কথা শুনিয়েছে? লায়লা না বলে ও শোনাতো। তুই শুধু শুধু ওর দোষ দিস না। কোথায় সে? জানি না। মানে? হাজাল সব বলল। সানিম আসার পর কি হয়েছে? সানিম শোয়া থেকে উঠে বসে হাজালের দিকে হাঁটা ধরল। হাজাল পিছন থেকে বলল। কোথায় যাচ্ছে এইভাবে? সানিম কোনো কথাই বলল না। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। বাড়ির বাইরে এসে লায়লাকে খুঁজতে লাগলো। একটা সময় সানিম লায়লাকে পেয়েও গেল। বাগানের শেষের দিকের ঘাসের উপর বসে আছে। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সানিম গিয়ে তার পাশে বসলো। কিছুক্ষণ চুপ থেকে বলল। কান্না শেষ নাকি আরো কাঁদবি? কারো কথা শুনে লায়লা পাশে তাকিয়ে সানিমকে দেখে চুপ হয়ে যায়, আর মাথা নিচু করে নেয়। সানিম মুচকে এসে মাথায় হাত রেখে বলে। পাগলি, কান্না কেন করছিস? লায়লা হুট করে সানিমকে জড়িয়ে ধরে, আবার কান্না করে দেয়। কান্না করতে করতে বলে। সরি সানিম, সরি। আমি জানতাম না আঙ্কেল তোকে বকা দিবে, জানলে কখনো বলতাম না। ধুর পাগলি, তার জন্য কান্না করতে হবে? আমার আপন বলতে তুই আর হাজাল ছাড়া কেউ নেই। জন্মের পর মাকে হারাই, বাবা থেকেও নেই, কখনো কারো ভালোবাসা পাইনি। বাবা আমার ভরণ পোষণের টাকা দিয়েছে, কখনো খোঁজ নেয়নি আমি বেঁচে আছি নাকি মরে গেছি। 1 টাকার ফোন দিয়েছে, জিজ্ঞেস করেনি। মাসে মাসে ব্যাংকে টাকা পাঠিয়ে দেয়, এতেই তার কর্তব্য শেষ। দাদুর কাছে মানুষ হয়েছি, 10 বছর আগে সেও আমাকে ছেড়ে চলে গেছে। আমার একাকিত্বের এই জীবনে তোদের পাশে পেয়েছি, কখনো বুঝতে দেসনি আমি একা, সবসময় আগলে রেখেছিস। তোরা না থাকতে হয়তো আমি কবেই মরে যেতাম। টাকা থাকলেই মানুষ সুখী হয়, এটা মানুষের ভুল ধারণা। আমি তোকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারি না। তোর মন খারাপ হলে আমার বেশি কষ্ট হয়, তবু আজ আমার জন্য তুই কষ্ট পেলি, এটা আমি মানতে পারছি না। সরি দোস্ত, সরি। আর কখনো এমন করব না। মাঝে মাঝে হয় আমি পাগল, আমি মানসিকভাবে। লায়লা আর বলতে পারল না। সানিম এতক্ষণ চুপ থাকলো, এবার জোরে ধমক দিয়ে বলে উঠল। চুপ করবি নাকি কানের নিচে দিব তোকে? কে বলেছে তুই পাগল? আর আমি কখন মন খারাপ করলাম? তোর সাথে আমি রাগ করে থাকতে পারি বল? আর আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। ইস, পাগলি মেয়ে কেঁদে কেটে কি করেছে? হাজালের চোখে পানি। হাজাল সানিম আর লায়লাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল। সরি সরি, না বুঝে তোকে কত কথা বলি, সরি। আর বলবো না, মাফ করে দে। সানিম চুপ করে রইল। কি যা বলবে, সবার জীবনে কোনো গল্প থাকে। লায়লা জীবনেও আছে, কিন্তু সে সেটা কখনো কাউকে বুঝতে দেয়নি। 3 জন যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, তখন পিছন থেকে কেউ বলে উঠল।
আমি কি তোর পর নাকি লাইলা? কারো কথা শুনে তিনজন পিছনে তাকিয়ে দেখে তরুণা বেগম দাঁড়িয়ে আছে, তার চোখেও পানি। সানিমকে দৌড়ে বাইরে যেতে দেখে সেও আসে, এসে সব কথা শোনে লাইলা। তরুণা বেগম লাইলার মাথায় হাত রেখে বলে, কে বলেছে তোর মা নেই? তাহলে আমি কে?